This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, সরস্বতী পুজো জিনিসটা এমন না একবার মনের মধ্যে যে ছবিটা গেঁথে বসে আছে সেটার থেকে এত বছরও তো বেরোতে পারলাম না। এখনও ওই সরস্বতী পুজো এলে একটু পাঞ্জাবি ঠাঞ্জাবি পড়তে ইচ্ছে করে আর কি। আজকে সেরকমভাবেই বসে পড়লাম আপনাদের সামনে, এবং বসে পড়লাম আরও একটা কারণে। দিনটা তো ব্যতিক্রমী বটেই। মানে আমরা ত্রহস্পর্শ যোগের কথা শুনেছি, কিন্তু যদি একটা দ্বৈত যোগ একটা কোথাও হয় তাহলে কীরকম হতে পারে তার একটা বড় উদাহরণ বোধহয় আজকে স্থাপিত হচ্ছে। খেয়াল করে দেখুন, একদিকে জয় জয় দেবী চরাচর সারে, আর আরেকদিকে কদম কদম বাড়ায় যা। এই দুটো জিনিস একসঙ্গে মিশলে কেমন লাগে ভাবুন তো। সরস্বতী বন্দনার সঙ্গে দেশপ্রেমের মিশেল, খারাপ লাগার তো কথা না, কিন্তু আমাদের পেট্রোগা বাঙালি তো সব জিনিস তো ঝট করে হজম টজম হয় না। ফলে এই দুটো জিনিস একটু গুরুপাক এখন বাঙালির জন্য। একদিকে দেশপ্রেম আর অন্যদিকে এই শিক্ষা ঠিক্ষা, শিক্ষার দেবী, এই ব্যাপারটা আর কি। ফলে কতটা হজম হবে কতটা বদ হজম হয়ে যাবে এটা আমরা জানি না, কিন্তু বিশ্বাস করুন কিছু কিছু ক্ষেত্রে যে এরকম জিনিসগুলো দেখে আপনাদের এটা মনে হয়ে যেতে পারে যে এটাই তো হওয়ার কথা ছিল। কারণ এবার তো ভোট আসছে সামনে, ভোট মানেই তো জোট। নতুন নতুন জোট ঠোঁটের খবর আমরা দেখব। তার আগে আমরা একটা অন্য ধরনের জোট দেখে ফেললাম, মানে বিদ্যার দেবীর সাথে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা কোয়ালিশন বা নতুন একটা জোট। এবার দুটো যেহেতু গুরুগম্ভীর বিষয়, মহাজোটও বলতে পারেন। এবার দেখুন, যেহেতু স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ মানে এসআইআর চলছে, তাই আমরা এখন আবার সেই ভাষাতেও কথা বলছি। সেদিক দিয়েও দেখতে পারেন, ভোটের আগে এটাই তো এখন চলছে। তাই আপনারা বলতে পারেন যে এই 23শে জানুয়ারি সরস্বতীর সাথে সুভাষচন্দ্রের ম্যাপিং হয়ে গেল। আমরাও একটা ম্যাপিং করাতে চাই, জানেন তো। এতদিন আমাদের স্মৃতিতে ওই বললাম সরস্বতী পুজো বললেই তো সেই রাত জেগে স্কুলে আলপনা টালপনা দেওয়া বা বিভিন্ন জায়গায় স্কুলের সাজগোজ করানো, অন্যান্য স্কুলে গিয়ে নেমন্তন্ন করা, পুজোর জোগাড় যন্ত্র করা, এগুলোই তো ছিল। কিন্তু ওই ভোটের বাজারে কি আর সেই পুরনো ছবিটা দেখতে পাওয়া যায়? তাই নতুন ছবি দেখতে হবে। দেখে ফেলেছি আমরা এমন একটা ছবি দেখে ফেলেছি যেটা এই বসন্ত পঞ্চমীর দিনে হয়তো ব্যতিক্রমী ছবি, হয়তো আপনাদের চোখে অস্বাভাবিক লাগবে, কিন্তু আসলে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায়। তো সেই যে ডারউইন সাহেব কবে বলে গেছিলেন না, বিবর্তনবাদ, সেই বিবর্তনের চোখে এটাই হয়তো স্বাভাবিক। দেখুন, স্কুল আগে আমরা সাজাতাম, আগের থেকে স্কুলে ওই আলপনা ঠালপনা আঁকা হতো। এবার কি হচ্ছে, সরস্বতী পুজোর আগের দিন প্রতিমা আসেনি, ওই ভালো করে ওই আলপনা ঠালপনা করা হয়নি, বা ওই প্যান্ডেল ট্যান্ডেলের ব্যবস্থা হয়নি। তার বদলে কি হয়েছে, স্কুলে ভাঙচুর হয়েছে। এটাই তো আজকের দিনের নতুনত্ব। এটা দেখে আপনাদের মনে হবে যে এটা আবার থিম নয় তো, আজ তো সব কিছুর মধ্যে একটা থিম চলছে। এটা একটা ভাঙাচোরা থিম। ভাঙাচোরা থিম না, এটাই বাস্তব। কারণ এখন তো সব কিছুর একটা অন্যরকম থিম হয়ে গেছে। আগে রাজনীতির থিম একরকম ছিল, মানে ধরুন আন্দোলন মানে আপনারা জানতেন মিছিল, স্লোগান অথবা হরতাল, বন্ধ, এসব হতো। যেরকম সরস্বতী পুজো মানে আমরা জানতাম যে হঠাৎ করে নতুন নতুন পাঞ্জাবি ঠাঞ্জাবি পরে, বা হঠাৎ চেনা জানা বাচ্চা ছেলে মেয়েরা তারা হঠাৎ রঙিন হয়ে বেরিয়ে পড়বে, এটাই তো ছিল সরস্বতী পুজো। একই সঙ্গে বসন্তের সমাগম, বসন্ত পঞ্চমীতে অধুনা এই ভ্যালেন্টাইন ডের একটা প্রাথমিক পর্ব। সেখান থেকে বিবর্তনের ফলেই হয়তো আজকে ভ্যালেন্টাইন ডে এসছে, সেটা তো ছেড়ে দিন। কিন্তু এগুলো তো ছিল, এগুলো চেনা ছবি, এগুলো চেনা থিম। আজকালকার দিনে তো আন্দোলন মানে এই ভাঙচুরটাই তো আন্দোলনের বৈশিষ্ট্য, এই আন্দোলনের থিম, ট্রেডমার্কও বলতে পারেন।
এই দেখুন এই SIR হচ্ছে, আর তাকে নিয়ে যে বিভিন্ন রকম ওই আন্দোলন হচ্ছে আর কি, মানুষ কি করছে আসলে, কখনো গিয়ে BDO অফিসে হামলা টামলা করছে, বাস ভাঙছে, ট্রেন আটকাতে গিয়ে ট্রেনের গেট ভেঙে ফেলছে। তো এবার একটা স্কুল ভেঙে ফেলেছে, আর নতুন কথা কি? ওই বললাম গোটা বিষয়টার মধ্যে কোনো রকম অস্বাভাবিকত্ব নেই, বরঞ্চ একে বিবর্তনবাদ বলতে পারেন। এবার আপনারা বলতেই পারেন যে এই বিবর্তনবাদ আর কি কি আমাদের লাইফ থেকে যে বাদ দিয়ে দেবে, সেটা নিয়ে একটা নতুন কথা আর কি, ভেবে দেখার মতো বিষয়। কিন্তু বিশ্বাস করুন, শিক্ষার বাদ যাওয়ার খুব বেশি বাকি আছে কি? চারপাশে দেখলে তো যা দেখতে পাচ্ছেন, শিক্ষার যা হাল হকিকত, তাতে ঠিকই আছে। ওই সরস্বতী পুজোর আগের দিন স্কুল সাজানোর বদলে স্কুলে ভাঙচুর হওয়াটাকে ওটাকে থিম বলেই ধরে নিতে পারেন, সেটাই হয়েছে। এবার এই বিষয়টা একটা নতুন দিনকালের সঙ্গে একটা নতুন ম্যাপিং হয়ে গেল। কেন হলো? কারণ উত্তর দিনাজপুরের ইটাহারের ওই হাই স্কুলে SIR শুনানিকে কেন্দ্র করে অশান্তি হয়েছে, চেয়ার টেবিল বেঞ্চ সব ভাঙচুর হয়ে গেছে। আজকেও এদিক ওদিক সেই সমস্ত ভাঙা চোরা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। এবার ভাঙচুরটা করেছিল কারা? সেটা গতকাল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নিজেই বলে দিয়েছিলেন। কুণাল ঘোষ কী বলেছিলেন খেয়াল করে দেখুন, প্রত্যেকটা বক্তব্য ইঙ্গিতবাহী এবং আপনার আমার চোখ খুলে দেওয়ার জন্য। ওনারা আমাদের শেখান, আমরা শিখি। কুণাল ঘোষ বলেছিলেন কি, ইটাহারের ওই SIR শুনানি কেন্দ্র মানে ইটাহার হাই স্কুলে যারা হামলা করেছিলেন তারা সাধারণ মানুষ, অর্থাৎ সাধারণ মানুষই পুজো করেন। সাধারণ মানুষ যদি এটা পুজোর থিম বাড়িয়ে নেন, কার কি বলার থাকতে পারে? তার কথা মতো এটা সাধারণ মানুষের মনে ওই নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ক্ষোভ রয়েছে তার বহিঃপ্রকাশ। এবার ওই বললাম এতদিন ধরে এক একটা জিনিসের যে বিভিন্ন ধরনের বহিঃপ্রকাশ দেখেছি, যেগুলো চেনা বহিঃপ্রকাশ ছিল, ও সেইগুলোর থেকে যে আস্তে আস্তে বিবর্তনবাদের ফলে গোটা ব্যাপারটা বদলে গেছে, সেটাই তো এই ভাঙাচুরা স্কুলে মা সরস্বতী এসে দেখছেন। সরস্বতী বসে আছেন মণ্ডপে, ইটাহার হাই স্কুলে পুজো নেবেন বলে। এই মণ্ডপের বাঁশি কাল খুলে নিয়ে ছুটেছিলেন একজন। ইটাহারে আত্মঘাতী হয়েছেন পরিযায়ী শ্রমিক। তৃণমূল দাবি করেছে স্ত্রী শুনানিতে ডাক পাওয়ায় আতঙ্কে আত্মঘাতী হয়েছেন স্বামী। প্রতিবাদে বিধায়কের নেতৃত্বে রে করে শুনানি কেন্দ্রে ছুটে আসেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তারপর 2-3টা ছেলে আসে, টাং লাঠি নিয়ে আসে, ওই চেয়ার ভেঙে দেয়। হট্টগোল, হামলা, ভাঙচুর, যার জেরে শুনানি স্তব্ধ হয়ে যায় বৃহস্পতিবারে। শুক্রবারে শুনানি শুরু হলো বটে, তবে বেশ খানিকটা দেরিতে। লাইনে অপেক্ষার প্রহর গুনলেন ভোটাররা। প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি লাইনে। 1 ঘন্টা 10টা থেকে হওয়া উচিত টাইম, অফিস টাইমে। কখন থেকে হবে এখন তো বুঝতেই পারছি না, দাঁড়িয়ে আছে। আর অপেক্ষা করলেন সরস্বতী। বিদ্যাস্থানে বিদ্যার দেবী, পুজো তো পেলেন, কিন্তু বাইরে পুলিশ, আর ভিতরে ভাঙাচোরা স্মৃতিকে সঙ্গে নিয়ে সরস্বতী নিলেন অঞ্জলি। হামলার পরদিন স্কুলে পুজোও শুরু হলো খানিকটা দেরিতে। ওই বললাম সবই বহিঃপ্রকাশ, ভাব প্রকাশ। এই যেরকম এই সরস্বতী পুজোর দিন আমরা এতদিন কি দেখতাম, যে ছোট ছোট ছেলে মেয়েগুলো দুম করে কীভাবে বড় হয়ে যায় পাঞ্জাবিতে, শাড়িতে। কিন্তু এবার কি দেখলাম? এবার দেখলাম ওই বিবর্তনবাদ। সরস্বতীও আচমকা স্বয়ং ওই জন্য হয়তো পাল্লা দিয়ে বড় হতে শুরু করেছেন। এতদিনে বড় হচ্ছেন, এটা একদিকে ভালো। বড় না হলে বুড়ো হবেন না, আর বুড়ো না হলে বুঝতেই পারছেন মোটামুটি সব কিছুই তো চলে গিয়ে একটা নতুন জায়গা করে দিতে হয়। আমাদের রাজ্যে মোটামুটি তার রাজ্য পাঠ সেগুলো গুটিয়ে দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে। তিনি আর থেকে কি করবেন? এতদিনে যে বুঝতে পারেননি বড় হয়ে বুড়ো হয়ে বিদায়ের সময় এসে গেছে, সেটা আমাদের না, তার দুর্ভাগ্য। দেখুন, রাজ্যের একেবারে দক্ষিণে ওই সুন্দরবনে চলে যান, দেখতে পাবেন 41 ফুটের সরস্বতী মূর্তি। ক্যানিংয়ের রাজাপুর গ্রামে যান, এবার সেখানেও ওই রকম বিরাট বড় সরস্বতী মূর্তি। লুক নর্থ, উত্তরবঙ্গের দিকে মুখ ফেরান, দেখবেন জলপাইগুড়ির ধূপগুড়ি
সেখানে 21 ফুটের সরস্বতী পুজো হচ্ছে। দেখুন, ক্যানিং আর ধূপগুড়ি দুই জায়গাতেই সরস্বতী যে এত বড়, তার কারণ ওই বললাম সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছেন। আর এই এখন সবই যে ছোটোখাটো আর কিছু হচ্ছে না, তার একটা বাস্তব চিত্র আমাদের সামনে তুলে ধরছেন। বাস্তবের সঙ্গে সরস্বতী কিন্তু ম্যাপিং হয়ে গেছেন। সেজন্যই বোধহয় বালুরঘাটের ওই স্কুলে, সেখানে সরস্বতীর প্যান্ডেলে এই ইডি হামলার ফাইল টাইল এই সমস্ত ব্যাপার, এগুলো সবই সেখানে কিন্তু তাদের থিমের মধ্যে চলে এসছে। সরস্বতী কোনোদিন ভাবতে পেরেছিলেন এইভাবে তিনি এতটা বাস্তবসম্মত একজন দেবী হয়ে উঠবেন আজকের দিনে? সাময়িকতাটা কিন্তু খুব বড় জিনিস। ওই বললাম সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে হয়, আজকে তো সেটাই সত্যি। তার থেকেও একটা বড় সত্যি আছে, জানেন তো? সেটা কি জানেন? দুর্নীতির কারণে এ রাজ্যেই কয়েক মাস আগে 26,000 স্কুল শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে। আরও বড় সত্যি আছে, সেটা কি? পাঠশালা বন্ধ। এ রাজ্যে এই মুহূর্তে প্রায় 8,000 স্কুল বন্ধ। কোথাও ছাত্র নেই তো কোথাও শিক্ষক শিক্ষিকা নেই, ফলে স্কুলও নেই। অথচ বিদ্যার দেবীর পুজো নিয়ে আবেগ না, তারও তো শেষ নেই। আবেগ এতটাই তীব্র আজ, জানেন, মানুষজন কিন্তু সরস্বতী খুশি হবেন, আগে এ সমস্ত ছিল না, ইদানিং হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের যে শিক্ষার প্রতি আগ্রহ বেড়েছে, এবার সেটা দুর্নীতি করার জন্য কিনা বলতে পারবো না, কিন্তু বেড়েছে যে তার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেখানে পুলিশ পাহারায় সরস্বতী পুজো করতে হয়েছে। ভাবা যায়? পুলিশ ডেকে কেন পুজো করতে হলো? কারণ ওই বললাম আবেগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সবাই এত বেশি পুজো করতে চাইছেন, সরস্বতীর আরাধনা করতে চাইছেন আজকাল, সেই জন্যই তো এই কাণ্ডটা হয়েছে। ওখানে সরস্বতী পুজো করবে বলে ঘোষণা করেছিল তৃণমূল ছাত্র পরিষদ আর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, দুদলই। করতেই পারে, আগ্রহ তো থাকবেই, ভালো তো। মুশকিল হচ্ছে এই আগ্রহের তীব্রতা এবং টক্কর, সেটা আবার গণ্ডগোল করে দেয় মাঝে মধ্যে। সেই জন্যই পুলিশ প্রহরা, তৃণমূল আর বিজেপির ছাত্র সংগঠন, তারা যদি পুজো করতে গিয়ে এই ভোটের আগে সেখানে টক্কর দিয়ে ফেলে, আর তাতে যদি ক্যাম্পাসে বাইরের থেকেও লোকজন একটু শিক্ষা নেবে এবং শিক্ষা দেবে বলে ঢুকে পড়ে, বহিরাগতরা ঢুকে পড়ে, তাহলে তো কেলেঙ্কারি কাণ্ড। এই শৃঙ্খলা ব্যাপারটা তো রাখতে হবে না, বিশৃঙ্খল হতে দেওয়া যায় না। সুতরাং এই জন্য মামলা হয়ে গেছে কলকাতা হাইকোর্টে, এবং হাইকোর্টের মধ্যস্থতাতেই শেষ পর্যন্ত পুলিশ দিয়ে পুজো হয়েছে। ভাবা যায়? এই এত চোখে জল এসে যায়, জানেন তো, এই সমস্ত আবেগগুলো দেখলে। এইরকম উদগ্র বাসনা শিক্ষার জন্য, শিক্ষা নেওয়া এবং শিক্ষা দেওয়া নিজেদের মতো করে, এটা কিন্তু এত আগে দেখা যায়নি। এই ক্যাম্পাসের বাইরে যাদবপুর থানার পুলিশ টহল দিচ্ছে, আর ভেতরে ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা পাহারা দিচ্ছে, পুজোর জায়গাটাকে ঘিরে রাখছে। বাইরে পুলিশ, ভেতরে অবসরপ্রাপ্ত সেনাকর্মী, দুই পাহারায় যাদবপুরে এরকম পুজো পেলেন দেবী সরস্বতী। এর আগে কোনো দিন ভাবুন তো তিনি এই রকম জেড ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন, কিন্তু এবার পেলেন, কারণ এই যুগটা তো জেন জির। যাদবপুরে যে ঘটনা ঘটেছে, আমি মনে করি না যে এসবের কোনো প্রয়োজন ছিল। সরস্বতী পুজো হবে, এবং সরস্বতী পুজো নিয়ে শুধু যাদবপুর কেন, সারা বাংলাতে কোথাও কোনো সমস্যা নেই। বিজেপির একটা অংশ দেখানোর চেষ্টা করছে যে এখানে সরস্বতী পুজোয় সমস্যা, দুর্গাপুজোয় সমস্যা, বিভিন্ন মূর্তি ভাঙা হচ্ছে, সেগুলো কিন্তু সবই পরবর্তীকালে ধরা পড়ছে যে বিজেপির লোকজন। শুধু একটা কথাই বলবো, হিন্দুরা ভোটের দিনটা হলিডে হিসেবে পালন করবেন না, বাড়ি থেকে বেরিয়ে আসবেন, ভোটটা দেবেন। পহেলগাম দেখার পরে আপনারা যদি এই নির্বাচনে পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার সমর্থন করার জন্য ভোট কেন্দ্রে না যান, ভোট কেন্দ্রে গেলে কি করবেন আমরা জানি, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থাও আগামী দিনে তাই হবে। গ্রেটার বাংলাদেশ হবে, জামাতিদের হাতে পশ্চিমবঙ্গ চলে যাবে। মনে হচ্ছে না এইবার এতদিনে সরস্বতী জাতে উঠলেন? দেখুন, দুর্গাপুজোর মতো সরস্বতী পুজোকেও এক্সটেন্ড করার একটা চেষ্টা হচ্ছিল, কিন্তু উচ্চতায় তাকে বাড়ানো গেলেও কিছুতেই বিতর্কে এনে ফেলা যাচ্ছিল না। এইবার
সরস্বতী একসঙ্গে অনেকগুলো জায়গায় বিতর্কের কারণ হয়ে গেলেন। ওই যে দেখাচ্ছিলাম বালুরঘাট, সেখানে তো থানা পুলিশ হয়েছে। কেন ওরকম করা হয়েছে? রাজনৈতিক কর্মীরা দুদলেরই, তৃণমূল আর বিজেপির, তাদের মতো করে বক্তব্য রেখেছেন। এখানেও তো শুনলেন দুই রাজনৈতিক নেতার বক্তব্য। সরস্বতী পুজোর ওই মন্ত্রটা কীরকম একটু রাজনৈতিক স্টাইলে বললেন, শুনতে পেলেন না? আসলে ওনারা অঞ্জলি দিচ্ছিলেন, আপনারা ওনাদের ভাষায় দিচ্ছিলেন। তো রাজনীতিকদের ভাষা আপনার আমার ভাষা তো একরকম হবে না, সুতরাং আপনারা হয়তো বুঝতে ভুল করেছেন, কিন্তু ওনারা অঞ্জলি দিয়েছেন। এই অঞ্জলি, রাজনৈতিক অঞ্জলিগুলো এবার সরস্বতীর পায়ে পড়েছে বলেই তো বিতর্কটা ঠিকঠাকভাবে দানা বেঁধেছে। আর এতদিনে দেবী সরস্বতী একটু যাতে উঠেছেন আর কি, মানে ওই যা জিনিসগুলো টাচ করলে আজকাল যাতে ওঠা যায়, ইডি, সিবিআই, পুলিশ এবং রাজনৈতিক নেতা নেত্রীরা, সেগুলো সব এবার দেবী সরস্বতীকে টাচ করে ফেলেছে। এবং সুতরাং চারপাশে বিতর্কের মানে হই হই করে বিতর্ক দেখা দিচ্ছে। ধরুন ওই দুটো জায়গা দেখালাম, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, সেখানে তো দিদিমণিরা সরস্বতী পুজো করতেই চাইছিলেন না বলে অভিযোগ উঠেছে। অভিভাবকরা তা নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। ভাবতে পারেন সরস্বতী পুজোর জন্য কি উদগ্র বাসনা। এবং সেই সঙ্গে এই বিষয়টাও সবার সামনে উঠে আসছে যে দিদিমণিরাও আজকাল শিক্ষার দেবীকে আলাদা করে আর নিয়ে টানাটানি করতে চাইছেন না। এবার আপনারা জিজ্ঞেস করবেন যে কেন গেলেন না, কেন দিদিমণিরা স্কুলে যেতে চাইছিলেন না? একসঙ্গে অনেকগুলো ছুটি পড়ে গেছে, লম্বা উইকেন্ড, এই জন্যই তারা কষ্ট করে স্কুল মুখো না হয়ে ওই বিভিন্ন জায়গায়, এই দীঘা টিঘা, মানে একটু ছোটোখাটো হলিডে একটা এরকম মুখো হয়েছিলেন কি? দেখুন, এগুলো সমালোচকরা বলে। আমাদের মনে হয় রাজ্যে যেহেতু শিক্ষার হালটা বেহাল, সেজন্যে তারা আর ওই বিদ্যার দেবীর পুজোটা কষ্ট করে করতে চাননি, বা পুজোটা করে তাকে কষ্ট দিতে চাননি। এবার কী জন্যে চাননি সত্যি বলছি আমরা বলতে পারবো না, তবে এইটুকুনি বলতে পারি, ওই পূর্বস্থলী স্কুলে প্রথমে পুজো হচ্ছিল না বলে যথেষ্ট রাজনীতি হয়েছে, এবং তারপর যে যথারীতি পুজো হওয়ার ব্যবস্থা করার জন্য রাজনীতি হয়েছে। এবার সরস্বতীকে নিয়েও রাজনীতি হচ্ছে বলে যারা বিরক্ত হবেন বলে ভাবছিলেন, তারা নিশ্চয়ই এতক্ষণে অভ্যস্ত হয়ে গেছেন। আজকে শুরুর থেকে যা দেখাচ্ছি টুকটাক মোটামুটি তারা বুঝে গেছেন এটাই তো হওয়ার কথা ছিল, সময়োপযোগী তো হতেই হবে। সুতরাং সরস্বতীকে নিয়ে রাজনীতিটাই এখন মানানসই। আর তাই কলকাতার বালিগঞ্জ সায়েন্স কলেজের থিম নিয়ে যেরকম বিতর্ক হয়েছে, তেমনি ওই বীরভূমের সিউড়িতেও একটা পুজোর থিম নিয়ে বিতর্ক হয়েছে। অর্থাৎ একা ওই বালুরঘাট নয়, এই বিতর্কটা দিকে দিকে ছড়িয়েছে। যা দেবী সর্বভূতেষুর জায়গায় যা দেবীর বদলে সর্ববিতর্কে শুরু হয়ে গেছে আর কি, এরকম ব্যাপারটা। বালিগঞ্জ সায়েন্স কলেজে পুজোর আয়োজক ছিল কারা? টিএমসিপি, মানে তৃণমূল ছাত্র পরিষদ। তারা থিম করেছে এসআইআর আর বিধানসভা ভোটে তৃণমূল 250 আসন পাবে বলে সরস্বতীর চারপাশে পোস্টার লাগানো হয়েছে। বিশ্বাস করুন, এটা আমরা জানতাম না যে সরস্বতী আবার একটু হয়তো ওই ভোটের দেবীও আর কি, অথবা এরকম হতে পারে। আমরা তো বিদ্যাং দেহি বুদ্ধিং দেহি এ সমস্ত বলি আর কি, তা কোথাও গিয়ে যাতে সুবুদ্ধি দেয় আর কি দেবী, যাতে সবাই গিয়ে তৃণমূলের ছাপ দেয়, সেইটা বলার জন্যই হয়তো ওই চারপাশে পোস্টারগুলো লাগানো হয়েছে। আরও ওখানেই শেষ নয়, ব্যাপারটার মধ্যে আরও একটু জমজমাট করার চেষ্টা হয়েছে, বা ভক্তিভাবটাকে রাজনৈতিক ভাব দিয়ে বেশ ভালো করে আষ্টে পিষ্টে বাঁধা হয়েছে। ওই পুজোর জায়গায় চারপাশে অসংখ্য ফাঁসির দড়ি দিয়ে সাজানো হয়েছে। এবার ভাবলেন তো, এবার নিশ্চয়ই আপনারা থতিয়ে গেছেন, ভাবছেন সরস্বতী পুজোয় ফাঁসির দড়ি কেন? হ্যাঁ, এটা ঘটনা এই ইদানিং একটা সময় ছিল যখন লোকজন ভয় টয় পেত এবং স্কুল মুখো হতে চাইতো না, অনেক কোমরে দড়ি দিয়ে টানার মতো করে হিড় করে বাবা মায়েরা যেরকম ছেলেপুলেদের টেনে স্কুলে ঢোকাতো, দেখে মনে হতো ওই ছাগলদের বা পাঁঠাদের যাই হোক আর কি, গলায় দড়ি বেঁধে টানতে ওই নিয়ে যাওয়া হচ্ছে আর কি। কিন্তু সেইটা তো অনেক দিন হয়ে গেছে, আজকাল ওরকম খুব কি দেখা যায়? আজ অনলাইনের যুগ। তাহলে সরস্বতী পুজো ফাঁসির দড়ি কেন? কারণ ওই বললাম ম্যাপিং করতে হবে না,
ম্যাপিংটা সব কিছুতে দরকার এখন। ম্যাপিং না থাকলে কিন্তু আবার আপনারা সবাই মিলে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়ে যাবেন এবং তার আওতার থেকে কিন্তু মা সরস্বতীও বাদ যাবেন না। সুতরাং ম্যাপিং করার জন্য এই এসআইআরের সাথে মা সরস্বতীর ম্যাপিং করার জন্যই এই ফাঁসির দড়িগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে যে মানুষ এই এসআইআরের কারণে প্রাণ দিচ্ছেন বা ওই দড়িতে ঝুলে পড়ছেন। কয়েকজনে আত্মহত্যা করেছেন আমরা জানি, যে কোনো মৃত্যু দুঃখজনক সেটাও জানি। সব জায়গায় সব কিছুর জায়গা কি এইটা জানি না, কারণ যা জানতাম সেগুলো ভুলে যাওয়ার সময় হয়েছে এইটুকুনি বুঝতে পারছি। কিন্তু তা বলে আপনারা ভাববেন না যে পুজোর আবহে সবটাই খুব ডিপ্রেসিভ, মানে মন খারাপ করার মতো, একদম নয়। বালিগঞ্জ সায়েন্স কলেজে সরস্বতী পুজোর থিম সং হিসেবে বাছা হয়েছে এই তৃণমূলের ভোট প্রচারের হাতিয়ার উন্নয়নের পাঁচালীকে। র্যাপটাপও তৈরি হচ্ছে, সেগুলো সব চলছে আর কি। আর এদিকে রাজ্যের প্রকল্পগুলোর গুণগানও চলছে, পাশাপাশি এসআইআরের মুন্ডপাত হচ্ছে, সব ঠিক আছে। অন্যদিকে দেখুন সিউড়িতে সরস্বতীর আশেপাশে জল করছেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়, বাংলার শিক্ষা জগতের দুই উজ্জ্বল নক্ষত্র, প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তার বান্ধবী। এবার সিউড়ির পুজোর উদ্যোক্তা যেহেতু স্থানীয় বিজেপি কর্মীরা, তাই তারা থিম হিসেবে অপাকে বেছেছেন আর বেছে নিয়েছেন নোটের পাহাড়। তাহলে বুঝতে পারছেন রাজনীতির সাথে সরস্বতীর থিমটা কীরকম ম্যাপিং হয়ে যাচ্ছে। তবে সরস্বতী পুজোয় রাজনীতির মন্ত্রটা সব থেকে বোধহয় ঠিকঠাক পড়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি কি জানেন? শুধুমাত্র ভবানীপুরেই 36টা সরস্বতী পুজোর উদ্বোধন করেছেন তিনি। এবার দেখুন, আপনারা ভাবতেই পারেন যে সরস্বতী পুজোর উদ্বোধনের কথাই তো বলেছেন, এর মধ্যে রাজনীতিটা এলো কোত্থেকে? এবার একটু খেয়াল করে দেখুন, ওই ভবানীপুরটা কার কেন্দ্র? মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র। এবার সেই মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্রে যদি বিরোধী দল নেতা 36টা পুজো উদ্বোধনের আমন্ত্রণ পান এবং ওই পুজোগুলো তিনি উদ্বোধন করেছেন বলে দাবি করেন, তাহলে যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসবে, তৃণমূলের নেতা কি ওখানে কম পড়িয়াছে? বড় প্রশ্ন কিন্তু। এবার শুভেন্দু অধিকারী এই উত্তরটা দিয়ে দিয়েছেন, কারণ তিনি জানেন এই প্রশ্নটা উঠবে এবং এই প্রশ্নটা না উঠলে তার তো মন্ত্রটা ঠিকমতো পড়া হবে না। সুতরাং তিনি প্রশ্নটা তুলে তার উত্তর এটা দিয়েছেন, নেতা নয়, নেতারা ওরাই দুধের ওপরে স্বরের মতো, তারা ওপরে ভাসেন। আসলে নিচে যারা থাকেন সেই কর্মীরা নাকি ভবানীপুরে তৃণমূলের দিক থেকে সরে গেছেন। তৃণমূল ভাবেন তো, তারা এই কথাটা শুনে আশঙ্কায় ভুগবে নাকি পরের কোন পুজোয় কাকে দিয়ে তার উদ্বোধন করাবে সেই প্ল্যানিংটা করবে, সেটা আমরা জানি না। কিন্তু শুভেন্দু অধিকারীর কথায় ভবানীপুরে তৃণমূলের তলাটা নাকি ফাঁকা হয়ে গেছে। কি বুঝলেন? হিন্দিতে ওই শিয়ানে শিয়ানে টক্কর বা হাড্ডাহাড্ডি লড়াই বোঝাতে একটা শব্দ ব্যবহার করা হয়, 36 কা আঁকড়া। বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর কেন্দ্রে সেই 36 কা আঁকড়াকেই কি প্রাসঙ্গিক করে দিলেন? আমি ভবানীপুর বিধানসভায় 36টা সরস্বতী পুজো আমন্ত্রণ পেয়েছি, এটা মুখ্যমন্ত্রী শুনে রাখা দরকার আছে। নিচটা একদম ফাঁকা হয়ে গেছে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আগের থেকেও বেশি ভোটে বিপুল জয় নিয়ে তিনি নির্বাচিত হবেন। কোনো রাষ্ট্রবাদী তারা আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। এমনকি দরিদ্র মুসলমানরা তারা বিজেপিকে হয়তো ভোট দেবে না, কিন্তু তৃণমূলকেও ভোট দেবে না, এইটুকু আমি বলে দিলাম। এমন কথা বলছেন যার কোনো উত্তর হয় না। 36টা উনি নেমন্তন্ন পেয়েছেন, সেটা আবার জানাতে হবে। বাবা, এ নেতা স্ট্যান্ডার্ডটা কি আমরা জিজ্ঞাসা করছি। উনি ঠিকই বলেছেন, ভবানীপুরে মাত্র 36টা পরিবার বিজেপির আছে, মাত্র এই 36টা পরিবারে উনি ডাক পেয়েছেন, বাদ বাকি সব পরিবার মমতা ব্যানার্জির সাথে। ভাবতে পেরেছিলেন কোনোদিন যে এইভাবে পুজোর সংখ্যা দিয়ে ভোট সংখ্যা মাপা হতে পারে? সেটাও দেখে গেলেন। এবার ভবানীপুরে তিনি 36টা পুজোর উদ্বোধনে ডাক পেয়েছেন, ওখানে তৃণমূলের নিচুতলার সংগঠন দুর্বল হয়ে গেছে। এগুলো যদি শুনে ভাবেন এটাই পুরোটা হয়ে গেল আর কি, তাহলে ভুল ভেবেছেন। ওটা তো শুভেন্দু অধিকারীর গৌরচন্দ্রিকা। একটা কথা বলতে গেলে আরও 4-5টা কথা জুড়ে বা তার একটা মোটামুটি ক্ষেত্র প্রস্তুত করতে হয় না, সেটা
আসলে তার উদ্দেশ্যটা কি, সেটা ওই কুণাল ঘোষ আর পার্থ ভৌমিকরা ধরতে পেরেছেন। ওই ভবানীপুর, সেখানে যে ওই তৃণমূলের প্রাণভোমরা আছে, আর সেটাকেই যে শুভেন্দু অধিকারী টার্গেট করেছেন, এটা ওই তৃণমূলের তাবড় নেতারা ধরতে পেরে গেছে। গতবার ভোটে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে 1956 ভোটে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সেটা মোটামুটি আপনাদের এই সংখ্যাটা 1956, এটা তো কারো মনে হবে 1956 সাল এরকম আর কি। এইটা মোটামুটি সবার মুখস্থ হয়ে গেছে, কারণ গত 5 বছর ধরে এই রেকর্ডটা তো বাজিয়ে চলেছেন টানা শুভেন্দু অধিকারী। এবার ভোটের আগে রেকর্ডের পিঠটা জাস্ট উল্টে দিয়েছেন। বিরোধী দল নেতা বলতে শুরু করেছেন গতবার তিনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যক্ষ লড়াইয়ে হারিয়েছিলেন, আর এবার ভবানীপুরে পরোক্ষে হারাবেন। এবার এই পরোক্ষেটা শুনে এটা কেউ কেউ ভাবতে পারেন, তাহলে কি এই যে কদিন আগে পর্যন্ত ভবানীপুরে লড়ার কথা বলছিলেন, হ্যাঁ, সেখান থেকে তিনি সরে এলেন? আসলে আমার কি মনে হয় জানেন তো, শুভেন্দু অধিকারী টেকনিক্যালি কারেক্ট থাকতে চাইছেন, মানে বলার দিক থেকে নিয়ম নীতি মানতে চাইছেন। বিজেপি একটা সংঘবদ্ধ, একটা রেজিমেন্টেড পার্টি, তো এরা দলীয় শৃঙ্খলা আছে, তারা কিন্তু নিজেরা ঠিক করে, তাদের এই প্রার্থী বাছাইয়ের একটা পদ্ধতি আছে। সুতরাং শুভেন্দু অধিকারী যদি আগ বাড়িয়ে বলে দেন তিনি দাঁড়াচ্ছেন, তাহলে তো মনে হবে দলীয় সংবিধানের ওপরে তিনি চলে গেলেন। সেটা নিয়ে আবার যাতে বিতর্ক না হয়, হ্যাঁ, সেটা এড়াতেই সম্ভবত শুভেন্দু অধিকারী বলেছেন যে ভবানীপুরে বিজেপি যাকেই প্রার্থী করুক না কেন, তিনি মেঘনাথের মতো আড়াল থেকে লড়বেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। এই লড়াই বা দলকে জিততে সাহায্য করার আগ্রহে তো আর কেউ দাড়ি টানতে পারবেন না। হয়তো সেই কথা মাথায় রেখেই নিজেকে এই দিক থেকে আর কি কৌশলগতভাবে একটা সেফ জোনে নিয়ে চলে গেলেন শুভেন্দু অধিকারী। এবার সেই কাসুন্দি নতুন করে ঘাঁটবেন বলে বিরোধী দল নেতা তো ওই সরস্বতী পুজোয় ভবানীপুরে যে ডাকটাক পেয়েছেন 36টা জায়গায়, সেই ডাকটা আরও বড় করে আপনাদের সামনে তুলে ধরেছেন, পরিষ্কার করে ক্ষেত্রটা প্রস্তুত করেছেন এবং তার সঙ্গে সঙ্গে এটা বুঝিয়ে দিয়েছেন যে ওখানে তিনি এই প্রসঙ্গটা টানলে যার আশার তিনি চলে আসবেন, মানে ওনার উদ্দেশ্য তো সেইটাই। হ্যাঁ, এমনভাবে অঞ্জলিটা দিচ্ছেন যাতে ঠিক জায়গায় গিয়ে পড়ে। এবার ভবানীপুরে তো সরকারের দুয়ার, মানে ওই দুয়ারে সরকার যেভাবেই দেখেন আর কি, মোদ্দা কথা মুখ্যমন্ত্রী আছেন, আর সেখানে শেলির কথাটা শেলের মতোই তো এসে বিধতে পারে, তাই না? বলেছিলেন সে ইংরেজ কবি, ওই ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। শীত যদি চলেই আসে তাহলে বসন্ত কি পিছিয়ে থাকে না তো। তাই শুভেন্দু অধিকারী নিজেকে ভবানীপুরে প্রাসঙ্গিক করতে না করতেই ভবানীপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথারীতি প্রাসঙ্গিক হয়ে গেছেন। এবং প্রাসঙ্গিক হলে তাকে কেউ পুজোর মধ্যে টেনে নিয়ে আসবে, পুজোর থিমটা যদি কেউ ধরে ফেলে, তাহলে তাকে তো কিছু না কিছু নতুন থিম ধরতেই হবে। ওই বললাম আজকে তো কোথাও গিয়ে একটা অদ্ভুত মহামিলন ক্ষেত্র তৈরি হয়ে গেছে। সরস্বতী পুজোর সাথে ম্যাপিং হয়ে গেছে সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সুতরাং তিনি বলে দিয়েছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলে তাকেও নাকি এসআইআরের লাইনে দাঁড় করিয়ে দিত নির্বাচন কমিশন আর বিজেপির কোলাবোরেশন। তার মানে কি হলো, 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে সরস্বতী পুজো যেরকম হলো, তেমনি এসআইআরের শুনানিতে নেতাজির প্রজেনি ম্যাপিং হয়ে গেল। মুখ্যমন্ত্রী নিজে সুভাষচন্দ্র বসুর সঙ্গে এসআইআরকে জুড়ে দিলেন, আর শুধু কি জুড়লেন, বাদও দিলেন একটা জিনিস। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো, কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা? চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন। 9টা জায়গায় এসআইআর হচ্ছে, 3টে কেন্দ্রশাসিত অঞ্চল আছে। বলুন কোন নিয়মটা শুধু বাংলার জন্য করা হয়েছে? বাংলাতে মাত্র 58 লক্ষ লোকের নাম কাটা গেছে প্রথম ফেজে। আমাদের রাজ্য, বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, 2 কোটি নাম কাটা গেছে, কই সেখানে তো কোনো ঝামেলা হচ্ছে না। মোদ্দা কথা হচ্ছে বঙ্গ রাজনীতির কুস্তির আখড়ায় নেতাজিও ঢুকে পড়েছেন। এটা অবশ্য আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ
সরস্বতী থেকে সুভাষচন্দ্র বসু সবই যে এখন দলীয় রাজনীতির মাপকাঠিতে মাপা হচ্ছে এবং সেই মন্ত্রেই পূজিত হচ্ছেন, সেটা নিয়ে তার নতুন করে বলার কিছু নেই। আর বাগদেবী সরস্বতী মানে তো বাক শক্তির দেবী। সোজা কথায় বলতে গেলে আমাদের মুখের বুলিটা তিনিই তো জোগাচ্ছেন, তাই কারোরই কিছু বলতে মুখে বাঁধছে না। দেখুন, এই যে কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসেছেন মুখ্যমন্ত্রী, যাতে তিনি সহজেই নেতাজির জাতির উদ্দেশ্যে ইতিহাস হয়ে যাওয়া বক্তব্যটা মানুষের মনে সেইটার উদাহরণ দিয়ে যাতে তিনি ঢুকিয়ে দিতে পারেন যে এই মুহূর্তে সেই রক্ত, এইখানে রক্ত বাঁচানো, এই সবই আসলে একমুখী। ওই যা মহাজ্ঞানী মহাজনরা বলে গেছেন সেটা আসলে তারা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন বলে শুধু যে ব্রিটিশের কথা বলেছিলেন তা না, এখনকার কথাও বলেছিলেন, সেটা তো মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আর মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছেন তখন পারিষদরাও তো এক কাঠি এগিয়ে যাচ্ছেন। এসআইআরের ভাঙচুরে অভিযুক্তদের সাথে স্বাধীনতা সংগ্রামীদের তুলনা টেনে এনেছেন কে জানেন? জয়প্রকাশ মজুমদারের মতো তৃণমূল নেতা। একবার ভাবুন, ব্রিটিশ রাজের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছিলেন নেতাজি, আর সেই বক্তব্য থেকেই কমিশনের বিরুদ্ধে লড়াইয়ের সুর বেঁধেছেন মুখ্যমন্ত্রী। তার থেকে এক ধাপে গিয়ে জয়প্রকাশ মজুমদার ওই ভাঙচুরে অভিযুক্তদের স্বাধীনতা সংগ্রামীর মর্যাদা দিয়ে দিচ্ছেন। ও সেটাই স্বাভাবিক, কারণ ওই দেখেছিলাম ভাঙচুরে অভিযুক্তরা যখন বেরিয়ে এসছে তাদের যে ফুল মালা দিয়ে বরণ করা হচ্ছে সেটা তো আমরা দেখেছিলাম, মনিরুল ইসলাম করেছিলেন, তো সেটা আমরা দেখেছিলাম। তার মানে এটা সংবিধান সম্মত, মানে দলীয় সংবিধান সম্মত করে দিয়েছেন, ওই গিয়ে ক্ষোভটো বলে ভাঙচুর করা যায় আর কি। এটাই স্বাভাবিক, বললাম না, কারণ শিক্ষাটা উপর তলার থেকে নিচের দিকে আসে। আর তার পরের ফর্মুলাটা সেটা তো বাঙালি জানে, বাবু যত কয়ে পারিষদ তার বলে তার শতগুণ। ফলে স্বাধীনতা সংগ্রাম আর এসআইআরের গুন্ডাগিরিকে এক করে দিতে আজকাল রাজনৈতিক নেতাদের বিন্দুমাত্র দ্বিধা হচ্ছে না। ভালো, ওই বললাম সময়োপযোগী হওয়াটা খুব জরুরি, জানেন তো। এক মাপকাঠিতে এক জায়গায় পড়ে থাকলে কতদিন আর জয় জয় দেবী করে যাবেন। বিদ্যার দেবীর পুজোর দিনে এটা কিন্তু একটা নতুন শিক্ষা। যেখানে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে ইলেকশন কমিশনার বিজেপি, সেখানে মানুষ প্রতিবাদ করবে না তো কারা করবে? নানা ব্যবস্থার প্রশ্নই ওঠে না, মানুষের অধিকারের প্রশ্ন। ব্রিটিশের সময় যারা জেল খেটেছে স্বাধীনতার জন্য, তাদের কি বলবেন? অপরাধী বলবেন না স্বাধীনতা সংগ্রামী? এখন হচ্ছে গণতন্ত্র রক্ষার সংগ্রামী, আর এফআইআর হলে প্রথম করতে হবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। উনি তো কদিন আগে ওই যে সেই বিজেপি করছিলেন, বিজেপির নেতা হয়েছিলেন, তারপরে কীভাবে কি করবেন তখন যা বলছিলেন, এখন তো ঠিক 180 ডিগ্রি উল্টো কথা বলছেন। এরা ধান্দায় যখন যেরকম পোষাবে তখন সেরকম কথা বলবে, এতে আসলে স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করা হয়। দেখুন, স্বাধীনতা সংগ্রামীদের সাথে সরকারি সম্পত্তি ভাঙচুরে অভিযুক্তদের এক আসনে বসানো, এটা যদি সরস্বতী পুজোর দিনে 1 নম্বর শিক্ষা হয়, তাহলে শিক্ষা নম্বর 2 কি? এই স্বাধীনতাহীনতায় যেরকম কেউ বাঁচতে চায় না, তেমনই নিরাপত্তাহীনতাতেও তো কেউ বাঁচতে চায় না। মা সরস্বতী তো আমাদের শিক্ষা দেন, বুদ্ধি দেন, বাস্তব বুদ্ধি, এটা হচ্ছে তার পার্টে পড়ে। প্রথম শিক্ষার স্রোতটা ছিল রাজনৈতিক দলের নেতাদের মধ্যে, আর 2 নম্বর শিক্ষাটা সেটা সাধারণ মানুষের জন্য, এবং সেটা বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন এই ফারাক্কার ভিডিও। কারণ কমিশন তো এফআইআর করতে বলে খালাস, কিন্তু মনে হয় যে জলে থেকে কুমিরের সাথে লড়াই করা যে কতটা ঝুঁকির, সেটাই ফারাক্কার ভিডিও বুঝেছেন হাড়ে হাড়ে। আর তাই মনিরুলের বিরুদ্ধে এফআইআরের জন্য কমিশনের দেওয়া ডেডলাইনটা পেরিয়ে গেছে, কিন্তু এফআইআরটা আর করে ওঠা হয়নি বলে তো তিনি কোথাও পার পাবেন না। কারণ ইতিমধ্যে 2 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই ভিডিওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তো নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে, এবং ঘোষণা করেছে একদম আটঘাট বেঁধে। তারা বিভিন্ন রুল টুল বুক দেখে তারা একদম উদ্ধৃত করে, এত নম্বর ধারা এরকম সব উদ্ধৃত করে দেখিয়ে দিয়েছেন। এই সমস্ত সরকারি অফিসাররা তাদের যে মুহূর্তে নির্বাচনের কাজে নিযুক্ত করা হয়েছে, তারা কিন্তু নির্বাচন কমিশনের অধীনে চলে এসছেন, এবং সেখানে তারা যেহেতু
নির্বাচন কমিশনের নির্দেশ মানছেন না, মানেননি, সুতরাং সেটা শৃঙ্খলা ভঙ্গের শামিল এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে, এরকম একটা বক্তব্য তো আমরা পেয়ে গেছি। সে নির্দেশিকা জারি হয়ে গেছে। তাহলে এবার কি করবেন বিডিওরা? দেখুন, ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুর, তাণ্ডব, আর কমিশনকে হুমকি দেওয়ার অভিযোগে মনিরুলের বিরুদ্ধে এফআইআর নির্দেশ তো কমিশন দিয়েছিল। ভিডিও দেখাতে পারেননি সাহস, সেটাও তো একটা বাস্তব কারণে উড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু এটার বাইরে হয়তো ওই কমিশন ব্যবস্থা নিচ্ছে বলে ওই এফআইআরের আর গ্রেফতারির সম্ভাবনাটা মনে হয় মনিরুলের মনে হচ্ছে এটা বোধহয় থেকে গেলেও যেতে পারে, জানেন তো। এই জন্য তাই মঞ্চ থেকে হুমকি দেওয়া মনিরুলই আইন থেকে বাঁচতে আগেভাগে একটা চিঠি লিখে ফেলেছে জঙ্গিপুরের এসডিওকে। সেখানে ছত্রে বোঝাতে চেয়েছেন নির্বাচন প্রক্রিয়াকে বাধা দেওয়া বা অসম্মান করার কোনো উদ্দেশ্যই তার ছিল না। মানে দলের অন্দরে তাকে বকলমে সব স্বাধীনতা সংগ্রামীর মর্যাদা দেওয়া হচ্ছে, কিন্তু মনিরুল নিজে স্বাধীনতা সংগ্রামীদের মতো ফাঁসি কাটে ঝুলতে রাজি নন, পরিষ্কার করে দিচ্ছেন। তো একদিকে ফারাক্কার বিধায়ক মঞ্চ থেকে কমিশনের বিরুদ্ধে ওই রকম লড়াইয়ের ডাক দিচ্ছেন, আর নিঃশব্দে চিঠি লিখে আইনি রক্ষা কবচ তৈরি করে বিষয়টা মিটিয়ে নিতে চাইছেন। এবার এটাকে কী বলবেন? একে বলে মুখে এক আর কাজে আর এক। কিন্তু এই তড়িঘড়ি চিঠি লেখার মধ্যে দিয়ে আরেকটা জিনিসই তো পরিষ্কার, ওটাও বাঙালির বাগধারার মধ্যে রয়েছে আর কি। ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। সরস্বতী পুজোর দিনে একদম জোড়া শিক্ষা। বেশি কিছু বললে তোমার ভাইরাল হয়ে যাচ্ছে নাকি? চিন্তা করার কিছু নেই। মনিরুল ইসলাম যখন আছে কোনো লোককে চিন্তা করার নাই। অনেক রকম বলছে, অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে, করোনা ভাই তোমার জন্য আদালত খোলা আছে, আমার জন্য আদালত খোলা আছে। মানুষের জন্য যা করতে হয় করব। যে কোনো মানুষের সমালোচনা করার অধিকার এই সংবিধান দিয়েছে, এই সংবিধান দিয়েছে। কণ্ঠরোধ করবো আমাকে, আমার কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। আরে আপনার জন্য যদি আইন খোলা আছে, তা আমার জন্য আইন খোলা আছে। প্রশাসনের বাবার ক্ষমতা আছে মনিরুলের বিরুদ্ধে এফআইআর করবে? প্রশাসন যে তার বাবা হচ্ছে মনিরুলরা, আর তাদের বাবা মা হচ্ছে মমতা ব্যানার্জি। আর এই লোক দেখানো কিছু খেলা চলবে, পাসিং দ্য বাক গেম চলবে। আমার ঘাড়ে না তোমার ঘাড়ে, তোমার ঘাড়ে না তার ঘাড়ে। ফুল বেলপাতা সব রেডি করে রেখে স্যান্ডা করবে, বেলও হবে, বাড়িও যাবে, আরো বড় নেতা বানানো হবে। শাসক বিধায়কের বিরুদ্ধে কমিশন বলছে এফআইআর করতে। এফআইআর শুনানি ঘিরে দফায় দফায় অশান্তি হচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকায়। আর ছোট বড় এই ঝামেলাগুলোই হয়তো তৃণমূলের বিপদ আরও বাড়িয়ে দিচ্ছে। কেউ যে যুদ্ধের একটা থাম্ব রুল আছে না, চীনা সমর বিশারদ সানজুর সেই বিখ্যাত ফর্মুলা, শক্তিশালী যদি প্রতিপক্ষ হয় তাহলে একসঙ্গে তার বিরুদ্ধে একাধিক ফ্রন্ট খোলা উচিত নয়। রাজ্যের শাসক তৃণমূল সেই ভুলটাই করে বসছে না তো। কারণ একদিকে তৃণমূল যুদ্ধ ঘোষণা করেছে কমিশনের বিরুদ্ধে, আরেকদিকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রাজনৈতিক লড়াইটা যেটা তারা আগের থেকে করছিলেন, সেই লড়াইটা না থামিয়েই তারা বিজেপির ওপর বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে তাদের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে যেতে চাইছে। এবার দেখুন, এই এজেন্সির বিরুদ্ধে লড়াইটা কদিন আগে তো একদম ক্লাইম্যাক্সে পৌঁছে গেছিল। ইডির তল্লাশি অভিযানের মাঝপথেই পৌঁছে গেছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। আর তারপর কি হয়েছিল সে তো সবাই জানেন। ওই ফাইল নিয়ে চলে যাওয়া, সেটা নিয়ে সুপ্রিম কোর্টে অভিযোগ ইডির, এরকম কেলেঙ্কারি কাণ্ড। আইপ্যাকে অফিসে সেই অভিযান ঘিরে হুলুস্থুলুর পর এবার তো একটা নতুন দৃশ্য দেখা গেছে শহরে। বঙ্গ সফরে আসা ইডি ডিরেক্টরকে ওই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। দুদিনের জন্য রিভিউ মিটিংয়ে কলকাতায় এসছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন, আপনাদের বলেছিলাম সেটা। এই কদিন তাকে জেড প্লাস সিকিউরিটি দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার একবার ভেবে দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের বিরোধী দল নেতা যে নিরাপত্তা পান, এই বাংলায় এলে সেই নিরাপত্তাই দিতে হচ্ছে ইডি ডিরেক্টরকে। এটা কিন্তু
বাংলার জন্য একটা ভালো বিজ্ঞাপন আর কি, এভাবেও কেউ কেউ দেখতে পারে, এটা ইতিবাচক দিক। আমাদের এখানে সব কিছু দাপটে হয়, আন্দোলনটাও দাপটে হয়। সেই হীরক রাজার দেশেতে ছিল না কি দাপট, এ হচ্ছে সেরকম আর কি। গুপি বাঘা বলেছিল কি দাপট, এটা সেই। এবং স্বাভাবিকভাবেই এটা রাজনীতির বিতর্কে কিন্তু ঘি ঢালছে, এটাকে এড়িয়ে যেতে পারবেন না। আসলে আইপ্যাক কাণ্ডের অভিজ্ঞতা থেকেই হয়তো ইডি একবার নেড়া কবার বেলতলায় যায়, সেই প্রশ্ন আমরা ছোটবেলার থেকে শুনে আসছি। ইডি দুবার যায় এটা তো আমরা দেখলাম। প্রথমবার সন্দেশখালিতে গিয়েছিল, মাথা ফেটেছিল। এবার দ্বিতীয়বার ওই আইপ্যাকের অফিস বা তার ডিরেক্টরের বাড়িতে গেছিল, সেখানেও নাক কাটা গেছে আর কি। তো সেই জন্য এবার আর ইডি কোনো রকম নিরাপত্তায় ফাঁক রাখতে চাইছে না। এটা হতে পারে জানেন তো, বাংলা নিয়ে তাদের এটা হয়তো একটা নতুন শিক্ষা হলো, যেটাকে কেউ কেউ থেকে শেখাও বলতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট কেন তাকে সুরক্ষা বাড়তি দিল, এগুলো নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য হয় না। আমি এইটুকু বলতে পারি, তিনি বা এরকম একাধিক ব্যক্তি এখানে বহুবার আসেন, তো তারা আসবেন, ঘুরবেন, অফিস যাবেন, মিটিং করবেন, যেখানে ইচ্ছে যাবেন, কোনোদিন তো কোনো নিরাপত্তা বিঘ্নিত হয়নি। এই ধরনের জিনিস করে যেন একটা ইস্যু তৈরি করার চেষ্টা হচ্ছে। ইডির সেদিন হেফাজত থেকে যে মমতা ব্যানার্জি ছিনতাই করে নিয়ে চলে গেছে বলে বলছেন, এটা পার্ট অফ দি গেম। এতদিন পর চুপ করে থাকার পরে ইডির ডিরেক্টরের মনে হয়েছে বড্ড বেশি ধরা পড়ে গেছে, একটু একটু হাব ভাব দেখায়, কিচ্ছু হবে না ইডির দ্বারা। ওরা দিল্লির হয়ে, বিজেপির হয়ে তৃণমূলকে বাঁচাবার জন্য আছে, তৃণমূলের অপরাধ তা ধরার জন্য ইডি নেই। দেখুন, সুজন চক্রবর্তী হয়তো যে তাদের ওপর আশা ঠাসা হারিয়ে ফেলেছেন, কিন্তু এজেন্সি তারা সত্যিই আশাহত হয়েছেন কিনা, হয়তো একবার হয়েছেন, কিন্তু ওই বললাম দেখে শেখা এবং থেকে শেখার পর তারা বোধহয় এবার শিক্ষাটা দেওয়ার কথা ভাবছেন, এরকমই শোনা যাচ্ছে তাদের যা মনোভাব আর কি। এই যে তাদের ডিরেক্টর এসছেন, এসে নাকি তিনি কলকাতা মানে বাংলায় যে ইডি অফিসাররা রয়েছেন, সাম্প্রতিককালে আরও অনেকজন এসছেন আর কি, তার সাথে অন্য রাজ্যের ইডি অফিসারদের নিয়ে বিশেষ টিম গঠন করে এবার নাকি কয়লা দুর্নীতি তদন্তে নতুন করে আরও বড় করে কোনো ঝাঁপ দিতে চলেছে ইডি। তাহলে ওই বললাম, তারা কি কোথাও শিক্ষা ফিরিয়ে দেওয়ার কথা ভাবছে, মানে যেটাকে সোজা বাংলায় শিক্ষা দেওয়া বলা মুশকিল। হয়তো সেই জন্য এই যে তাকে নিরাপত্তা দেওয়াটা, এটা হয়তো একটা বার্তাও বটে যে এবার কিন্তু তারা ওরকম একদম নিরাপত্তাহীন হয়ে ঘুরে বেড়াবেন না। সাধু সাবধান, কে যে সাবধান করছে কাকে আমরা জানি না, রাজনীতিকদের বক্তব্য ধরলে সেটার আবার অন্য মানে আছে। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি, একদিকে এজেন্সি আর একদিকে কমিশন, দু তরফেই সংঘাতে জড়িয়ে গেছে রাজ্য। এজেন্সির সঙ্গে সংঘাত যেরকম সুপ্রিম কোর্টে গড়িয়েছে, সেরকম এসআইআর নিয়েও কমিশনের সাথে আইনি লড়াইটা ওইখানেই চলে গেছে। রাজ্য শাসক লড়ছে আদালতের লড়াই, কিন্তু সবার দুশ্চিন্তা বাড়াচ্ছে কিন্তু আসল লড়াইটা, মাঠের লড়াইটা। কারণ এসআইআরের শুনানি ঘিরে একের পর এক অশান্তি, সে তো এখনও আমরা দেখেই চলেছি। চাকুলিয়া, ফরাক্কা, ইটাহার, সন্দেশখালি, একের পর এক জায়গা সাক্ষী হয়েছে বিক্ষোভ আর ভাঙচুরের। ছোটো বড়ো এই ঝামেলাগুলোই হয়তো শাসক তৃণমূলের বিপদ আরও বাড়িয়ে দিতে পারে। কারণ একটা কথা মাথায় রাখতে হবে যে এসআইআরটা ঠিক সময় সম্পূর্ণ না হলে তাহলে তো ওই সংবিধান সম্মতভাবেই এখানে রাষ্ট্রপতি শাসন হতে পারে। এবার যদি ইচ্ছাকৃতভাবে এই বিভিন্ন ঘটনাগুলোকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রক্রিয়াটা ওই শিক্ষা দেওয়ার জন্যই একটু ধীরে করে দেয়, তাহলে কি হবে? আরও বিষয় আছে। এই যে চারপাশে যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, তার মূলে কিন্তু কিছু কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো তুলে দিয়ে আসলে যে প্রশ্নগুলোর উত্তরটা সঠিকভাবে এতদিন পাওয়া যাচ্ছিল না বলে, তাই জন্যই অনেকগুলো জটিলতা সৃষ্টি হয়েছিল। হয়তো মানুষজনকে বুঝিয়ে খেপিয়ে এই ভাঙচুর করা, এই সমস্ত বিষয়গুলো করাটা অনেক সহজ হয়ে গেছিল। যেমন একটা ছোট্ট প্রশ্ন বলি, এই 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 নির্বাচন কমিশন এই যে এসআইআরটা করছে, সেখানে যে শুনানিটা হচ্ছে, সেখানে কি সব থেকে বেশি মুসলিমরাই ডাক পাচ্ছেন? এটা কমন প্রশ্ন। নামবাদ কি ইচ্ছাকৃতভাবে দেওয়া হবে? আর নামবাদের
টার্গেট রয়েছে কি? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই নাম বাদ দেওয়া কিসের ওপর হবে, কত হবে, তার ওপরেই এতদিন ধরে টানাটানি চলছিল। এমনকি মানুষজনকে যে হেনস্থা করা হচ্ছে, মানুষজন যে হেনস্থা হচ্ছেন, এটা কি কমিশন বুঝতে পারছে না? দেখুন, এই প্রশ্নগুলোর ওপরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই এসআইআরের পর্বটা, সেটা কিভাবে শেষ হবে, কবে শেষ হবে এবং তারপর কি হবে, নির্দিষ্ট সময় শেষ হবে কিনা। ঘটনাচক্রে যেটা আমরা চট করে পাই না, এক্ষেত্রে পেয়েছি জবাব। কারণ রাজ্যে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, তিনি কিন্তু আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে নির্দিষ্ট ডেডলাইনের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা নিয়ে তিনি আশাবাদী। অবশ্য এই তালিকার একটা ভালো জিনিস হয়েছে, জানেন তো, এই যে আদালত নির্দেশ দিয়েছিল না যে এসআইআরে যাদের ডাক পেয়েছে বা যাদের ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে তাদের তালিকা টানাতে হবে, নির্বাচন কমিশন কিন্তু এক লপ্তে ওই 1,34,00,000 নাম টাঙিয়ে দিয়েছে। এবার খুঁজে দেখুন আপনি কোথায় কার নাম রয়েছে। সব কিছুর এদিক আছে ওদিক আছে। তবে হ্যাঁ, তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন সুব্রত গুপ্ত, যেটা খানিকটা আশ্বস্ত করবে সব পক্ষকেই, কারণ দিনের শেষে সাধারণ মানুষ তো আশা আশঙ্কায় ভুগছে। পরিষ্কার বলে দিয়েছেন অকারণ হয়রানির কোনো উদ্দেশ্য যেরকম তাদের নেই, তেমনি ওরকম যাকে তাকে ধরে বাদ দিতে হবে, বিশেষ সম্প্রদায়কে বাদ দিতে হবে, এমন কোনো টার্গেটও তাদের নেই। আমি মনে করি যে আরেকটু সময় নিয়ে কাজটা করতে পারলে আরও জিনিসটা পরীক্ষা করে করা যেত। কিন্তু আমি যেটা আগে বললাম যে আমাদের একটা বড় কনস্ট্যান্ট হচ্ছে এপ্রিল মাসের মধ্যে ইলেকশন যাতে হয় আমাদের রাজ্যে। আমরা জেলা শাসকদের কাছ থেকে যে রিপোর্ট পাচ্ছি, কাজটা কিন্তু যে পরিকল্পনা অনুযায়ী এগোনো উচিত সেই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। মানে কাজের যে বিরাট ক্ষতি হয়েছে এরকম নয় এখন অবধি। তার মানে কমিশন আশাবাদী। আপাতত দুটো আশা শোনা গেল, কি একটা, সময়ের মধ্যে শুনানি শেষ, সেটা হলে নির্দিষ্ট সময়ের মধ্যে তালিকা প্রকাশ, ফলে ভোট পিছনোর আর কোনো আশঙ্কা নেই, এটা স্বস্তির বিষয়ে শাসক দলের পক্ষে। আর দ্বিতীয়, এই যে এত বিপ্লব সংগ্রাম, এতে এসআইআরের কাজে কোনো ক্ষতি হয়নি। এটা কার দাবি? কমিশনের। এবার দাবি কতটা সঠিক সে তো ফলেন পরিচয়তে। তবে কমিশনের কাজে কোনো ক্ষতি না হলে রাজনীতির ক্ষতির আশঙ্কা তো থাকছে, কারণ ওর ওপরেই তো রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব দাঁড়িয়ে। তারা তো এই আশঙ্কাটাকেই বেচছেন এতদিন ধরে। তৃণমূল বলুন বা বিজেপি, সব দলই চাইছে যে কমিশনের মাধ্যমে প্রতিপক্ষ দলের ক্ষতি হোক বা হবে এটা ছড়িয়ে দিতে। অথচ মজাটা দেখুন, কমিশনের কাজটা কি? ক্ষতির থেকে দেশকে রক্ষা করা, মানুষকে রক্ষা করা হেনস্থার থেকে। কমিশনের লক্ষ্য কি? ভোটার তালিকার নিবিড় সংশোধন। আর রাজনীতি কি চাইছে? চাইছে নিবিড় বিয়োজন। মানে কমিশনের কাজ যেখানে সংশোধন করা, ভুল শোধরানো, রাজনীতি সেখানে মনে প্রাণে চাইছে প্রচুর ভুল হোক, প্রচুর নাম বাদ যাক। এসআইআর শুরুর দিকে বিজেপির নেতারা কি বলেছিলেন? কেউ বলেছিলেন 1 কোটি বাদ যাবে, কেউ বলেছিলেন 2 কোটি। আর তারপর এসআইআর যত এগোতে থাকলো, বিজেপি বাদ দেওয়ার কথাগুলোই বাদ দিতে থাকলো। বিজেপি কাদের বাদ যাওয়ার কথা বলেছিল? রোহিঙ্গা, বাংলাদেশি, এটাই তো। মানে উপলক্ষ অনুপ্রবেশকারী হলেও লক্ষ্য ছিল তৃণমূলের ওই সংখ্যালঘু ভোট ব্যাংকে ভয় দাঁড়ানো। এবার এই কথাগুলোই এখন তৃণমূল বলা শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন 7 কোটি ভোটারের মধ্যে 2 কোটি বাদ যেতে বসেছে। মানে যেখানে বিজেপি থামছে সেখানে তৃণমূল শুরু করছে। এবার তৃণমূল এটাও তার সঙ্গে উল্টো শোনাতে শুরু করেছে যে কমিশনের কারণে হিন্দুরাও বাদ যেতে বসেছে। বুঝতে পারছেন? মনে প্রাণে দুদলই চাইছে যাকে তারা অপোনেন্টের ভোট ব্যাংক বলে মনে করছে সেই ভোট ব্যাংকটা বাদ যাক। কিন্তু ঘটনা হচ্ছে, এখন পর্যন্ত যে হিসেব আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে এবং সুব্রত গুপ্ত যে হিসেব দিয়েছেন, তাতে কিন্তু পরিষ্কার বিরাট সংখ্যক ওরকম বলে বলে বাদ যাওয়ার মতো পরিস্থিতি এখন পর্যন্ত অন্তত দেখা যাচ্ছে না। কিন্তু একই সঙ্গে ধরুন প্রায় 33 লক্ষ মানুষ যাদের ওই ম্যাপিং করা যায়নি, অর্থাৎ যাদের কাগজপত্র মেলেনি আর কি সোজা কথায়, তার মধ্যে 10% কিন্তু শুনানিতে হাজির হননি।
এখন পর্যন্ত হাজির হননি, মানে ভবিষ্যতে আর যে কদিন বাকি আছে তার মধ্যে হাজির হবেন না এরকম না, কিন্তু এখন পর্যন্ত লোকে যেরকম আতঙ্কে ভুগছিলেন পাগলের মতো দৌড়ঝাঁপ করে তো হাজির হয়েছেন, ডাক পাওয়ার পর হাজির হচ্ছেন না এরকম লোক আপনি খুঁজে পাবেন না। অফিস বাদ দিয়ে বাড়ি ঘর হাসপাতাল ছেড়ে লোকে এসে হাজির হচ্ছে। সুতরাং ডাক পাওয়ার পরেও ওই 33 লাখের মধ্যে যদি 10%, 10% না এসে থাকেন, তাহলে মোটামুটি ওই 3.25 লাখ 3.5 লাখ লোক তারা হাজির হননি। কেন হননি? তারা কি কাগজপত্র পাননি, নাকি তারা এখানে থেকে যাওয়ার আর কোনো যুক্তিগ্রাহ্য কারণ খুঁজে পাননি, নাকি তারা ভয় পেয়েছেন যার ফলে তারা মনে করেছেন এখন এখান থেকে সরে যাওয়াটাই ভালো? 38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়? প্রথম কথা হচ্ছে 2 কোটি তো হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। তার কারণ হচ্ছে যে নোটিশ হয়েছে 32 লক্ষ আনম্যাপড, আর মোটামুটি 1 কোটির কাছাকাছি লজিক্যাল ডিসক্রিপেন্সি। প্রচুর লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস আছে, প্রায় 50 লক্ষর কাছাকাছি, যেখানে নামের বিভ্রাট হয়েছে কোনো না কোনো। বাবা ব্যানার্জি, ছেলে বন্দ্যোপাধ্যায় লেখেন। এখন এটা তো কোনো কম্পিউটারই ঠিক করতে পারবে না, ম্যাচ করতে পারবে না। যদি আমি ধরেও নিই যে সবাই এর মধ্যে থেকে বাদ যাবে, তাহলে তো তাও 2 কোটি হয় না। সুতরাং বুঝতে পারছেন, অঙ্কর হিসেব বিভিন্ন কিছু বলছে, কিন্তু মানুষজনের মধ্যে এই ভয়টা যাতে থাকে এটা সবাই চেয়ে যাচ্ছেন। কেন চাইছেন? চাইছেন তার একটাই বড় কারণ, যখনই এই মনের মধ্যে থেকেই আতঙ্কগুলো চলে যাবে, মানুষজন স্বস্তিতে বসে একটু ভোটের কথা ভাববে, নিশ্চিত হয়ে যাবে যে তার ভোটাধিকারটা রয়েছে, তখনই তো ভোটটা কেন দেবেন সেই প্রশ্নগুলো তাদের মনের মধ্যে উঠতে শুরু করবে। এবং কেন দেবেন এটা ভাবতে গিয়ে তাদের মনে হতে থাকবে কি, তাদের প্রত্যেক দিনের যে চাহিদাগুলো, যেগুলো তারা চান কিন্তু কোনোদিন পূরণ হয় না, সেই চাওয়া পাওয়ার হিসেবটা যদি তারা করতে বসেন, তাহলে যাদের হিসেব দিতে হবে বা ভবিষ্যতে যদি কারোর ওপর হিসেব বর্তানোর দায় চাপে, তাদের সবাইকেই তো সমস্যায় পড়তে হবে। এই জন্য কোনো পক্ষই চায় না যে মানুষজন নিজেদের স্বাভাবিক চাওয়া পাওয়াগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করার সময় পান। তার থেকে সবাই মিলে আতঙ্কে থাকুন, তাহলেই রাজনৈতিক নেতারা স্বস্তিতে থাকবে।